গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে ৩১ বছরের সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো আওয়ামী লীগের সংসদ নির্বাচনের প্রস্তুতি। তৃণমূল কর্মীদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি, দলকে বিপর্যস্ত করতেই সরকারের গভীর ষড়যন্ত্র মন্তব্য নেতাদের। প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভের ঘোষণা। এবং প্রথম বিদেশ সফরে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন আরব ইসলামিক আমেরিকান সামিটে। $110 বিলিয়ন অস্ত্র চুক্তি সই। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। গোটা মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রোজা পালনে ওআইসির দেয়া প্রস্তাবের ব্যাপারে গত ৩১ বছরে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। ওআইসির ফিকাহ একাডেমির বাংলাদেশি প্রতিনিধির মতে, সদিচ্ছার অভাব ও চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকার কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। তবে অপরপক্ষের ওলামারা বলছেন, কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে কিছু আলেম ওলামা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় এবারও বাংলাদেশে স্থানীয়ভাবে চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে তার উপর ভিত্তি করেই একই তারিখে রোজা ও ঈদ পালন করতে ওআইসির প্রস্তাবের অনুসরণের জন্য বেশ কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিলেন দেশের একটি মাযহাবের আলেম ওলামারা। এ নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে এবছর 19শে জানুয়ারি ও 2রা ফেব্রুয়ারি বিভিন্ন মতবাদের আলেম ওলামাদের সাথে 2 দফা বৈঠকে বসেন ইসলামিক ফাউন্ডেশন। নানা তর্ক বিতর্কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেসব বৈঠক। একই দিন ঈদ ও রোজা পালনের সমর্থক আলেমদের দাবি, কোরআন হাদিসে নতুন চাঁদ দেখার হুকুম থাকলেও তা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। আর অন্য পক্ষ বলছেন, চাঁদ কক্ষপথে ঘুরে গতি নির্ধারণ করে, তাই বিশ্বজুড়ে একই তারিখে ঈদ ও রোজা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোরআনে আছে, ওরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এগুলো সময়ের সূচনাকারী, সময়ের বিগিনিং। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সুমু, তোমরা শান্তিকে রোজা রাখে। তোমরা হলো সম্বোধনটা, অ্যাড্রেসটা একবারে ব্যাপক সারা মুসলিম বিশ্বের জন্য। সেখানে কিন্তু দেখা, সচক্ষে দেখা বলছে। তুমি চাঁদ দেখবা, চাঁদ অমুক জায়গায় খোঁজ করিয়া আনতে হবে বিশ্বের আরেক জায়গা থেকে, এটা কিন্তু কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। পৃথিবী আমাদের একটা, চাঁদ আমাদের একটা। কোনো একটা জায়গায় চাঁদ যদি উঠে গেল তাহলে তো মাস শুরু হয়ে গেল। সূর্যের ছায়া দেখে আমরা নামাজ পড়ি না, আমরা তো ঘড়ি দেখে নামাজ পড়ি। আমরা তো বলি 1 মিনিট পরে ইফতার হচ্ছে, সেই মিনিটটা তো হচ্ছে সায়েন্টিফিক বেসিস। তো আমরা কেন এটা নেব না? চাঁদ তো একটাই, কিন্তু চাঁদের যে উদয়স্থল এবং অস্তস্থল, এটা কি এক কক্ষপথে ঘুরতেছে, এটা যদি মেনে না নেন তাহলে তো সূর্য সে তো একেবারে স্ট্যাগন্যান্ট হয়ে থাকে। একই তারিখে ঈদ ও রোজা পালন না করে সরকার ওআইসির প্রস্তাব উপেক্ষা করার পাশাপাশি তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলে দাবি এ মতের পক্ষের আলেম ওলামাদের। তবে চাঁদ দেখে ঈদ ও রোজা পালনকারী ওলামাদের দাবি, ওআইসির নির্দেশনার ভুল ব্যাখ্যা দিচ্ছে একটি পক্ষ। চাঁদ দেখা কমিটির মধ্যে ওই ধরনের কোনো আলেম রাখা হয় না যারা চাঁদ দেখার কমিটিকে বুঝাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু নির্দেশ দেন চাঁদ দেখা কমিটিকে, যে তোমরা দেশের মধ্যে চাঁদের কথা বলো না, তোমরা কোন জায়গায় আশেপাশে কোথায় চাঁদ দেখা গেছে সেটা বলো। মুষ্টিমেয়র জন্য সংখ্যাগরিষ্ঠ লোকের উপরে আঘাত করলেও তো এটা মানবে না কেউ। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আমি উল্টা করতে যাই, সে দায় দায়িত্ব কে নিবে? যে ব্যাখ্যা দিবেন তারই নিতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে, 1400 বছরের নিয়ম ভেঙে নতুন কিছু করতে হলে তা কোরআন হাদিসের আলোকে আরো বিস্তারিত আলোচনা ছাড়া সম্ভব নয়। পরিস্থিতি যা দেখতেছি, বুঝতেছি এই রোজা বা এই ঈদে এর কোনো ফলাফল পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা খুবই কম। জোর করে কারোরে বাধ্যবাধকতার মতে আনার কোনো চেষ্টা করা সমীচীন বলে আমি মনে করি না। ভারতীয় উপমহাদেশ ছাড়া এই মুহূর্তে বিশ্বের সব মুসলিম দেশ একই তারিখে রোজা ও ঈদ পালন করছে বলে জানিয়েছে ওআইসির বাংলাদেশি প্রতিনিধি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো বিশ্রাম নেই। শনিবার সকালে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, তা জনগণের কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করেই ভিশন 2030 ঘোষণা করেছে। তারা এই ভিশনে পাশ করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। গেল বছরের অক্টোবরে ঘটা করে জাতীয় সম্মেলনের পর এই প্রথম দলটির বিশেষ বর্ধিত সভার আয়োজন করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভায় অংশ নেয় দলের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জেলা ইউনিটের নেতারা। বিশেষ এই সভায় কেন্দ্র ও প্রান্তের নেতাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে দলীয় বিভিন্ন সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নৌকা জনগণের মার্কা। আওয়ামী লীগের উন্নয়ন গাথা মানুষের কাছে তুলে ধরতে হবে নেতাকর্মীদের। নৌকা মার্কা, এ মার্কা হচ্ছে বাংলার জনগণের মার্কা, যে মার্কা হচ্ছে গ্রামগঞ্জের মার্কা। এই মার্কায় ভোট দিয়েই বাংলার জনগণ স্বাধীনতা পেয়েছে। কাজে যখনই নৌকা এসেছে মানুষের কল্যাণ হয়েছে, সেই কল্যাণ করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। বিগত সরকারগুলোর দেশ পরিচালনার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি তিনবার ক্ষমতায় থেকেও কোনো ভিশন বা উন্নয়ন লক্ষ্যমাত্রা দেশবাসীকে দিতে পারেনি। আওয়ামী লীগের পথ অনুসরণ করেই তারা ভিশন ঘোষণা করেছে। আজকে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এটা এমনি এমনি হয়নি, কারণ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না। একটা কথা মনে রাখবেন যে এই বিএনপি, এদের মধ্যে কোনো মানবতা বোধ নেই। এদের রাজনীতি হচ্ছে লুটে খাওয়া রাজনীতি। তারা দাবি করে তিনবার তারা ক্ষমতায় ছিল, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখ থেকে শুনিনি যে ভিশন নামে কোনো দিক নির্দেশনা জাতির সামনে উপস্থাপন করেছে। আমরা দিয়েছি বলেই তারা দিয়েছে। যাই হোক, মানুষ তো মানুষের কাছ থেকেই শেখে। জনগণের পাশে থেকে কল্যাণ নিশ্চিত করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি আরো বলেন, কেন্দ্র থেকে দেশের উন্নয়নে নেয়া কোনো পদক্ষেপ বাস্তবায়নে যাতে অনিয়ম না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন করবার একটা সুযোগ। কাজে এই সুযোগটা প্রতিটি মুহূর্ত জনগণের কল্যাণে আমাদের ব্যয় করতে হবে। এর আগে আমাদের কোনো বিশ্রাম নাই। মানুষ জানলেও মানুষকে মনে করিয়ে দিতে হবে যেটা আপনাকে আওয়ামী লীগ দিয়েছে, আওয়ামী লীগ সরকার দিয়েছে। এরপর দলের ঘোষণাপত্রের মোড়ক উন্মোচন করেন সভাপতি। সবশেষ সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে প্রতিটি জেলা ইউনিটের জন্য ল্যাপটপ নেতাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। এর আগে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। প্রায় 2 ঘণ্টা ব্যাপী তল্লাশি অভিযানে কোনো কিছু না পেয়ে ফিরে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দলের শীর্ষ নেতারা জানান, বিএনপি নেত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। শনিবার সকাল 7:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় কার্যালয়ের সামনে এবং আশপাশের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই সকাল 8:50 কার্যালয়ে উপস্থিত হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে পুলিশের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করেন তিনি। সকাল 9:30টায় তল্লাশি শেষে বেরিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তাৎক্ষণিক এ বিষয়ে কিছু না জানালেও ফোনে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই চালানো হয় এই অভিযান। তবে এটাকে গণতন্ত্রের রীতিবিরোধী উল্লেখ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতেই এই তল্লাশি চালিয়েছে পুলিশ। কারো অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের একটি ওয়ারেন্ট নিয়ে এখানে ঢুকে পড়েছে। তো এইটা করেছেন একেবারে বেআইনিভাবে, অন্যায়ভাবে। তারা বলেছে যে এখান থেকে আমরা কিছু পাইনি। পরে একে একে কার্যালয়ে আসতে থাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের শীর্ষ নেতারা। সাংবাদিকদের তারা জানান, এ বিষয়ে দলের পক্ষ থেকে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তাহলে আমাদেরকে অবশ্যই রাজপথে মোকাবেলা করতে হবে, এর প্রতিবাদ জানাতে হবে। আমরা সন্দেহ করতেছি আর কি যে তারা আমাদেরকে বিপদাপন্ন করার জন্য তারা এখানে কিছু রেখে গেছে কিনা। আইনের বিধান না মেনে তারা এই তদন্তটা করেছে, সুতরাং এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। দুপুর পর্যন্ত গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। তল্লাশির প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় বিএনপি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ঘটনায় প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই। শনিবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। কার্যালয়ে যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার কার্যালয়ে পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে বাংলাদেশ এখন সম্পূর্ণ গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার দেশ চালাচ্ছে। মিথ্যে মামলা গ্রেফতারি আমরা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। রোববার রাত 8:30টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া। এদিকে বিগত আন্দোলনে গুম, নিহত ও আহত হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে তার গুলশান কার্যালয়ে বিএনপি আন্দোলনে হতাহত হয়েছেন এমন 9টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে বিএনপির হেল্প সেল থেকে 50,000 করে 4.5 লাখ টাকা দেন বেগম জিয়া। এ সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। এ পর্যন্ত 59টি পরিবারকে মোট 27,55,000 টাকা অনুদান দেওয়া হয়েছে দলীয় এই হেল্প সেল থেকে। প্রবাসের সময়ে আরো থাকছে। জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। 4-5 জন জঙ্গি আছে বলে ধারণা। বাড়ির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি। আরব ইসলামিক আমেরিকান AIA সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের VVIPর একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রিপরিষদ সচিব ও 3 বাহিনীর প্রধান সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 4 দিনের এই সফরে রোববার প্রধানমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত AIA সম্মেলনে যোগ দিবেন। পরদিন পবিত্র মক্কায় উমরাহ পালন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সৌদি বাদশাহের সঙ্গে ভোজ সভায় যোগ দেবেন ও বৈঠক করবেন। আগামী 23শে মে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। এদিকে রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিতে এখন সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরের প্রথম দিন 2 দেশের মধ্যে $110 বিলিয়ন অস্ত্র চুক্তি সই হয়। রোববার আরব ইসলামিক আমেরিকান সামিটে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 দিনের সৌদি আরব সফরের প্রথম দিন 2 দেশের মধ্যে স্বাক্ষরিত হল $110 বিলিয়ন অস্ত্র চুক্তি। হোয়াইট হাউস বলছে চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম কেনা হবে। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবিলায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হবে। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। এরপর বিমানবন্দরেই এক সংক্ষিপ্ত বৈঠক করেন 2 দেশের নেতা। পরে রিয়াদ প্যালেসেও ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এ সময় ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়, দেওয়া হয় গার্ড অব অনার। রোববার আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিয়ে বক্তব্য রাখবেন ট্রাম্প। দেখা করবেন 50টিরও বেশি মুসলিম দেশের নেতাদের সঙ্গে। ট্রাম্পের সফরকে কেন্দ্র করে সৌদি আরব জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে সৌদি গণমাধ্যমগুলো। আপনি যদি গত কয়েকদিন গণমাধ্যমের খবর লক্ষ্য করে থাকেন, দেখবেন এ বিষয়ে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। আমি মনে করি ট্রাম্পের সফরের মাধ্যমে 2 দেশের সম্পর্কে আবারও গতি ফিরে পাবে। রিয়াদ শুধু সৌদি আরবের রাজধানী নয়, এটি আরব ও মুসলিম বিশ্বের রাজধানী। 2 দিনের সৌদি আরব সফর ছাড়াও ইসরায়েল, বেলজিয়াম, ভ্যাটিকান সিটি ও ইতালির সিসিলি দ্বীপে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে আরও সুসংহত করা, বিশ্ব নেতাদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলা এবং সব ধর্মের মানুষের প্রতি ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে হোয়াইট হাউস।
নাসরিন জেরিন, সময় সংবাদ। দর্শক, প্রবাসে বাঙালিয়ানা চর্চা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ জার্সির এসেক্স কাউন্টি কলেজের অধ্যাপক ডক্টর আবেদিন কাদের। চলুন দেখে আসি তার সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিস্টু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন নিউ জার্সির এসেক্স কাউন্টি কলেজের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর আবেদিন কাদের। ডক্টর আবেদিন কাদের, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রবাসে বাঙালির জীবন। কাদের ভাই, এই প্রবাসে বাঙালির জীবন একটা ব্যাপক বিষয়, তবু আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার দৃষ্টিতে এই আমাদের প্রবাসী জীবনটা কেমন? প্রবাসের জীবন দেশের জীবনের চাইতে ডেফিনেটলি আলাদা, কারণ যদিও আমরা বিদেশে থাকি কিন্তু আমরা বাঙালি, যেহেতু আমাদের বাঙালি সংস্কৃতির অধিকাংশ জিনিসই আমরা পালন করি, সেভাবে চলি। কিন্তু কাজকর্ম এবং পেশা এইসব নিয়ে যেহেতু আমরা আমেরিকার মেইন স্ট্রিমের সঙ্গে জড়িত, সে কারণে আমেরিকান কালচারের বহু কিছু আমাদের ভেতরে আমাদেরকে আত্মস্থ করতে হয়। কিন্তু যেটা সবচেয়ে সম্ভাবনাময় দিক এই আমাদের প্রবাসীদের ভিতরে, সেটা হলো নতুন প্রজন্ম। এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, যারা স্কুল থেকে কলেজে যাচ্ছে, তারা বেশ মেধাবী। বোঝা যাচ্ছে যে মূল জায়গায় বাঙালিরা খুব বুদ্ধিমান এবং খুব মেধাবী জাতি। এটা হলো একটা দিক। কিন্তু আরেকটা দিক হলো যে এদের সংস্কৃতি নিয়ে কখনো কখনো কোনো কোনো জায়গাতে দেখা যায় একটা সন্ধিক্ষণে আছে। বাড়িতে তারা একটা বাঙালি সংস্কৃতির, বাঙালি খাবার দাবার, বাঙালি পোশাক, বাংলা ভাষা এ নিয়ে তারা চর্চা করছে, বাবা মার সঙ্গে কথা বলছে। কিন্তু আবার বাইরে গেলে দিনের প্রায় অধিকাংশ সময় তারা আমেরিকান সংস্কৃতির সঙ্গে যুক্ত হচ্ছে। এবং আমাদের যারা কমিউনিটির নেতৃবৃন্দ আছেন তাদের ভিতরে অনেকে সংস্কৃতিটা, বাঙালি সংস্কৃতিটা যে ছেলে মেয়েদের ভিতরে বেশি করে প্রচার করার জন্য এবং তাদেরকে বাঙালি সংস্কৃতিটা ভুলে যাতে না যায় সেজন্য চেষ্টা করছে, এবং সেটা খুব প্রশংসাজনক। এটা হলো সংস্কৃতির দিক। আরেকটা দিক হলো অর্থনৈতিক দিক। গত 30 থেকে 40 বছর ধরতে পারেন যে টেকনোলজি এবং অন্যান্য কারণে পশ্চিমা শিল্পোন্নত দেশগুলোতেই অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কিছু কিছু শিল্প আর তারা নিজেরা শ্রমিক দিয়ে করে না। তারা সেটাকে, আমরা যেটাকে ইংরেজিতে এখানে বলি আউটসোর্স, সেটা আসলে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন তার প্রোডাক্ট। এবং এই গ্লোবালাইজেশন হওয়ার ফলে দেখা গেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় মোবিলিটিটা ইন্টারন্যাশনালি হচ্ছে, ইমিগ্রেশনটা ইন্টারন্যাশনালি বেশি হচ্ছে। দুই ধরনের লোক এখানে আছে। খুব কিছু সংখ্যক লোক আছেন তারা স্কিল্ড, কিছু সংখ্যক লোক এসছেন তারা আনস্কিল্ড, কিন্তু তারা এসছেন এবং তারা কাজ করে ভাগ্য পরিবর্তন করছেন। এটা সব জায়গাতেই হয়। এর ফলে সংস্কৃতি বদলে যায়। সংস্কৃতি যারা কালচার নিয়ে বা সংস্কৃতি নিয়ে যারা তাত্ত্বিক, আপনি মনে করেন সমাজবিজ্ঞান এরকম কয়েকজন আছেন, আমাদের ভারতীয় একজন আছেন, উনি খুব এ নিয়ে কাজ করেন, ওনার নাম অর্জুন আপ্পাদুরাই। সে বলছে যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক নয়, যে দরিদ্র দেশ থেকে ধনীর দেশে মাইগ্রেট করে তা নয়। ধনী দেশ থেকেও দরিদ্র দেশে যায়, তার বিভিন্ন কারণে যায়, ব্যবসায়িক কারণে যায়, এনজিওর কাজ নিয়ে যায়। তাতে দেখা যায় যে কালচারটা দুই দিকেই আসলে আদান প্রদান হচ্ছে। আপনি যেমন প্রচুর এশিয়া থেকে উত্তর আমেরিকার লোক আসছে, তারা উত্তর আমেরিকার সংস্কৃতিটাকে গ্রহণ করছে। আবার আপনি দেখবেন বম্বের রাস্তায় অথবা কলকাতার রাস্তায় অথবা এমনকি ঢাকার রাস্তায় ম্যাডোনার সিডি পাওয়া যাচ্ছে। উনি এই উদাহরণটা দিচ্ছেন যে এখন সেখানে পরিষ্কার আপনি দেখতে পাবেন যে ছোট্ট মনে হবে আপনার যে আপনি নিউ ইয়র্কের ছোট্ট একটা জায়গা, গুলশানের কোনো একটা জায়গাতে তাদের কালচারটা এরকম হয়ে গেছে, ফুললি তারা মনে করে দে আর আমেরিকানাইজড। এই ধরনের আদান প্রদানের হয়। আরেক ধরনের কালচারের তত্ত্ব দিয়েছেন উনি একজন জ্যামাইকান, স্টুয়ার্ট হলের তত্ত্বটা হলো যে কালচার আসলে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে বদলে যাচ্ছে, কন্টিনিউয়াস প্রসেস অফ ট্রান্সফরমেশন। যেটা আমি যখন গ্রামে ছিলাম
বা আপনি যখন গ্রামে ছিলেন সেখান থেকে শহরে এলেন, কিছুটা পরিবর্তন হলো। শহরে কিছু জিনিস গ্রহণ করলেন, গ্রামের কিছু জিনিস বর্জন করলেন। সেরকম আমি আমার দেশ থেকে যখন এখানে আসলাম, সেখানে আমার দেশের কিছু জিনিস আমার ভিতরে রয়ে গেছে, কিন্তু আমি আবার আমেরিকার কিছু জিনিস গ্রহণ করলাম। তারপরে দেখা গেল যে আমি আসলে আর যেই অর্থে ওখানে থাকার সময় বাঙালি ছিলাম, সেই অর্থে এখানে এখন বাঙালি নেই। একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতি এসে ধাক্কা খায়, এবং এই যে অ্যাডাপ্টেশনের পথটা খুব কঠিন হয়ে যায় অনেকের পক্ষে। আর পশ্চিমা সংস্কৃতিতে কতগুলো জিনিস আছে যেগুলো খুব সহজে আপনাকে, আমি বলবো না বিপথে, বা আমি বলবো না যে খারাপ পথে, মানে আকৃষ্ট করে। কিন্তু বাবা মারা যদি একটু খেয়াল রাখেন এবং তারা যদি ছেলেমেয়েগুলো স্কুলে যখন সাধারণত পড়েন, স্কুলের উপরের দিকে, তখন যদি একটু যত্নবান হন, তাহলে এটার থেকে তাদেরকে বিরত রাখা মোটেই কঠিন না। আমরা যে জায়গা থেকে এসেছি এবং আমাদের এই সামনের সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করার জন্য একটাই পথ, শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আমাদের মনোজাগতিক সংস্কৃতির দিকে আমাদের মনোজাগতিক শেপটা একদম পুরোপুরি বদলে যায়। সেটা হলো আমাদের বই পড়ার অভ্যাস। ধরেন আপনি যখন এখানে এসেছেন 25-30 বছর আগে, আমিও প্রায় 25 বছর, তখন আমাদের এখানে বাংলা বইয়ের একবার মনে করে দেখেন যে পাওয়া যেত না। আমরা যারা বই পড়তে চাই, তারা বই পড়ার অভ্যাস, তারা আমরা একে ফোন করে ওকে চিঠি লিখে ঢাকা থেকে বই আনব। এখন নিউ ইয়র্ক, টরন্টো এবং আমেরিকার অন্যান্য শহর, লন্ডন বা বার্লিনে বাংলা বইয়ের প্রসারটা আপনি ভেবে দেখেন কি পরিমাণ। উল্লেখযোগ্য দিক হলো যে এই যে যারা নতুন ছেলে মেয়ে যারা, তারা সমান্তরালভাবে পশ্চিমা তাদের স্কুলের শিক্ষাটা, আমেরিকান শিক্ষাটা, বিজ্ঞানের শিক্ষাটা বা আধুনিক শিক্ষাটার পাশাপাশি তারা বাংলা ভাষার জিনিসগুলো, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলার অন্যান্য ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো যদি আরো বেশি করে জানে, তাহলে তারা অনেক বেশি তাদের সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। তবে বিশ্বায়নের একটা ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিকটা হলো যে আমরা সমাজবিজ্ঞানে এটাকে এক করতে বলি ম্যাকডোনালাইজেশন অফ কালচার, মানে হোমোজেনিটি। ওয়েস্টার্ন ক্যাপিটাল, গ্লোবাল ক্যাপিটাল চায় সারা পৃথিবীর কালচারটাকে হোমোজেনাইজ করতে, মানে একরকম ইউনিফর্ম করে ফেলতে। তাতে হয় কি যে আমার দেশের কালচার, আমার ভাষা, আমার সংস্কৃতি বড় দেশের সংস্কৃতি আমাদেরকে গিলে খাবে, ওগুলোকে নষ্ট করে ফেলবে। বাংলাদেশের গ্রামের একটা জায়গায় যেয়ে দেখবেন যে ছেলে হাটে আসছে, চায়ের দোকানে সবার পরনে জিন্স বা ট্রাউজার বা যেগুলো, তার মানে কি পোশাকটাও তো সংস্কৃতির অংশ, সেটা বদলে গেছে। বাংলা কালচার বা ভারতীয় কালচার বা এশিয়ান কালচার যে আমেরিকা খুব বেশি একটা গ্রহণ করছে আমেরিকানরা, তা নয়, বরং এদের কালচারটাই আমাদের দেশে বেশি অনুসরণ করতেছে। অধ্যাপক আনিস যেমন একটি কথা বলছেন, বাঙালিত্বটাকে টিকিয়ে রাখা বা বজায় রাখা বা এটা ঠিক রাখাটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। তবে আমি মনে করি বদলালেও অবশ্যই এশিয়ানরা, এশিয়ার বিভিন্ন দেশ বা বাঙালিরা, আমরা যারা এই দেশে এসেছি বা যারা দেশে আছেন, সেটা বদলাক, কিন্তু তবু আমরা যেন আমাদের সংস্কৃতি সম্পূর্ণভাবে বর্জন না করি। আর আমাদের এই যে প্রযুক্তির সঙ্গে একটি প্রতিযোগিতার বিষয় রয়েছে আমাদের এই বাঙালি জীবনে, সেই জায়গাটাতে আমরা কতটুকু এগিয়ে আছি? টেকনোলজি বা টেকনোফোবিয়া বলে একটা ব্যাপার আছে, যে দেখলেই টেকনোলজি দেখলেই ভয় পায়, কম্পিউটার দেখলেই ভয় পায়। আমার নিজেরও এক সময় এইসব ভয় ছিল, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে এটাতে আপনি একটু লেসন নিলে, একটু এখানে স্কুলে যেতে হলে যাবেন, এখানকার কলেজগুলোতে, কমিউনিটি কলেজগুলোতে বা সরকারি কলেজগুলোতে অতি কম পয়সায় সেগুলো শেখানো হয়। তো সেগুলো শিখে, কারণ এই দেশে আপনি সাধারণ চাকরি থেকে একেবারে বড় পেশাগত যে জীবীরা যে চাকরি করেন সেগুলো পর্যন্ত কম্পিউটার ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনার লাইব্রেরি খোঁজ করতে কম্পিউটার যেতে হবে, আপনার বই কিনতে কম্পিউটারে যেতে হবে, আপনার পেপার সাবমিট করতে কম্পিউটারে যেতে হবে, আপনার প্রতিদিনের পড়াশোনাটাও কম্পিউটারে যেতে হবে, এমনকি আপনার বাজারের হিসেবটা করা সেটাও আপনাকে কম্পিউটারে করতে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরাও খুব ভালো করছে, এবং যারা একটু মধ্য বয়সে বা 30-35 বছর বয়সে আসছেন, তারা একটু ভয় পান, কিন্তু তারাও সাহস করে এটাকে আয়ত্তে নেওয়া যায়। আমাদের চ্যালেঞ্জটা এখানে বাঙালির সংস্কৃতিটা বা বাঙালির ইতিহাসটা না ভুলে পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে বা এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে গিয়ে যে শিক্ষাটা পাবে, সেই শিক্ষাটা রেখে সেই শিক্ষা অনুযায়ী এখানকার
পেশা নিয়ে এখানকার চাকরি করে এখানকার জীবনযাপন করে আমাদের সেই শেকড়ের জিনিসগুলোকে না ভুলে যাওয়া উচিত, এবং আমরা সেটা পারবো। সুতরাং চ্যালেঞ্জটা এখানে বাংলাদেশের চাইতে এখানে একটু বেশি। কিন্তু আপনি আশাবাদী যে আমরা আমার মনে হয় আমি অনেকে খুবই সাকসেসফুলি এটা সফলভাবেই চালিয়ে যাচ্ছেন এবং পারছেন, কিন্তু আমি আশাবাদী। ডক্টর আবেদিন কাদের, আপনার বিশদ আলোচনা এবং মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রবাসী বাঙালিয়ানা চর্চা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ জার্সির এসেক্স কাউন্টি কলেজের অধ্যাপক ডক্টর আবেদিন কাদের। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময়ে আরও থাকছে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সম্মাননা বঙ্গভূষণ পেলেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আইন 2013 খুব কম সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবিতে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় প্রক্রিয়াজাত বিভিন্ন খাবার নিরাপদভাবে তৈরি করার জন্য উৎপাদকদের নির্দেশনা দেন মন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিসংখ্যান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আইইবির কৃষি কৌশল বিভাগ। প্রতিষ্ঠানটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কবির আহমেদ ভুঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল। আপনারা খাদ্য উৎপাদন যে করেন, উৎপাদন করার ক্ষেত্রে যে সমস্ত উপাদান ব্যবহার করেন সেই উপাদানগুলো সিকিউরড কিনা, প্যাকেটজাত করেন, বাজারজাত করেন, সবকিছুতে সিকিউরড কিনা, এবং খাবার টেবিল পর্যন্ত সিকিউরড খাবার আসছে কিনা সেটা হচ্ছে আমাদের বিধান লক্ষ্য রাখা। আমরা বাংলাদেশকে সেই অবস্থায় আনতে চাই যে এখানের মানুষও রাস্তার খাবার নিশ্চিন্তে খাবে। এমন একটা আইন যা আন্তর্জাতিক বিশ্বের সাথে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সুন্দর একটা আইন, যেটা একটা সমস্ত কিছুকে একটা আমব্রেলার মধ্যে নিয়ে এসে একটা সুন্দর একটা আইন তৈরি করা হচ্ছে, যে আইনটা সম্পূর্ণভাবে কার্যকর করতে ওই সমস্ত দেশে বেশি সময় লেগেছে, কিন্তু আমাদের দেশে এত বেশি সময় লাগবে না আমি বিশ্বাস করি। আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। তাদের ধারণা বাড়িটিতে বিপুল পরিমাণ গোলাবারুদ সহ 4 থেকে 5 জন জঙ্গি রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির কেয়ারটেকারকে। র্যাব জানায়, সিলেটের আতিয়া মহলে অভিযানের পর থেকেই বিভিন্নভাবে জঙ্গিদের আস্তানার খোঁজ করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় দেশের বিভিন্ন প্রান্তে অভিযানও চালায় তারা। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য অনুযায়ী বিকেলে নরসিংদীর গাবতলী এলাকায় নির্মাণাধীন এই বাড়িটিতে জঙ্গিরা আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও র্যাব। স্থানীয়রা জানান, এ বাড়িটি প্রবাসী মাইনুদ্দিনের এবং একতলা ভবনের 2টি ফ্ল্যাটেই ভাড়া দেয়া। এর মধ্যে একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এদিকে নিরাপত্তার জন্য বাড়িটির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। সরে যেতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের। গোয়েন্দা তথ্য অনুযায়ী যে এখানে তারা অবস্থান করছে এবং তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক কিন্তু আছে। সেক্ষেত্রেই আজকে এখানে 4টার দিকে আমাদের র্যাব 11 আভিযানিক দল এখানে কর্ডন করে রাখে। এখন আপাতত এই অবস্থায় আছে এবং আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করব। ভিতরে আমাদের ধারণা এখানে 4-5 জনের মতন অবস্থান করছে। আসলে এখন এটাই তথ্য সর্বশেষ। এবার প্রবাসের খবর। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সম্মাননা বঙ্গভূষণ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুক্রবার কলকাতার নজরুল মঞ্চে এক সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তার হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্যা ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে কবিতার জন্য এবং অভিনয়ে বিশেষ অবদানের জন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেয়া হয় বঙ্গভূষণ পুরস্কার। সাহিত্য সংস্কৃতি ছাড়াও আরও বেশ কয়েকটি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। এ সময় সম্মাননা জানানোর মধ্য দিয়ে দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান পুরস্কার পেয়ে অভিভূত বন্যা।
নিজে হাতে আন্তরিকতার সঙ্গে আমাকে এই সম্মানটা দিলেন, সেটি আমি অসম্ভব আমার মনে করি যে এটি সবচেয়ে বড় প্রাপ্তি। আমাকে সম্মান জানানোর মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই দুই দেশের যে সাংস্কৃতিক মেলবন্ধন, আমাদের রবীন্দ্র চর্চা, এই সব কিছুর যে একটা সম্পর্ক, সেটাকে একটা খুব সুন্দর স্বীকৃতি দিলেন, সম্মান দিলেন। ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী গ্রেপ্তারের রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্য বিবরণীতে বলা হয়, গেল 100 দিনে অবৈধভাবে বসবাসের অভিযোগে 41,000 অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যা 2016 সালের একই সময়ের তুলনায় 37.6% বেশি। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বহিষ্কার সহ একের পর এক অবৈধ অভিবাসী বিরোধী পদক্ষেপ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তারের রেকর্ড গড়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই বিভাগ। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কাগজপত্রহীন 41,318 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 2016 সালের একই সময়ে যার সংখ্যা ছিল 30,028 জন। গ্রেপ্তারকৃতদের 75%ই হত্যা, যৌন হয়রানি এবং মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশের পর প্রতিদিন গড়ে 400 জনেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্টভাবে বলতে না পারলেও মানবাধিকার আইনজীবীরা বলছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দক্ষিণ এশীয় সংখ্যা উপেক্ষা করার মতো নয়। গেল বছরের চেয়ে এবার অনেক বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। আবার কেউ কেউ অনেক বছর ধরে এখানে বসবাস করছে। এই দেশে তাদের পরিবার পরিজন রয়েছে, তারা কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানও রাখছে, তারাও এই সমাজের অংশ। আমি মনে করি ঢালাওভাবে এই ধরনের অভিযান বন্ধ করা উচিত। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ধরপাকড় ও বহিষ্কার নিয়ে চরম আতঙ্কে বাংলাদেশি কমিউনিটি। বাঙালি কমিউনিটির ভিতরে একটা হালকা আতঙ্ক বিরাজ করছে, এটা স্বাভাবিক, কারণ কারো পেপার আছে, কারো নাই, কেউ পলিটিক্যাল আশ্রয়ের উপরে আছে। সবকিছু মিলিয়ে যারা লিগ্যাল ইললিগ্যাল যাই বলেন, অনেকেরই আত্মীয় স্বজন থাকে এই দেশে বসবাস করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে শুনতেছি লোকজন বয়ে বাসা থেকে বের হচ্ছে না, আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, তো জানি না পরে ভবিষ্যতে কি হবে। অবৈধভাবে বসবাসকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সেক্রেটারি জন ক্যালি। আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক থমাস ডি হোম্যান। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভুল চিকিৎসা নয়, শেষ পর্যায়ে ব্লাড ক্যান্সারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আফিয়া জাহিনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন মেয়েটির চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। এছাড়া মেয়েটির মৃত্যু পরবর্তী উদ্ভূত পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় সময় সংবাদকে একথা জানান তিনি। দেখে মনে হলো যে খুব দুর্বল, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট তাকে দিলাম, দিয়ে আমি ব্লাড চেক করতে দিচ্ছি, নর্মাল টেস্টগুলো করতে দিচ্ছি আর কি। রাতে যখন রিপোর্ট পেলাম তখন দেখা গেল যে আসলে তার ব্লাড ক্যান্সার হয়েছে। এটা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বলে, খুবই একটা বাজে ব্লাড ক্যান্সার, খুবই খারাপ, মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের ধারণা যে ভিতরে তার ব্লিডিং হচ্ছিল এবং ব্লাড ক্যান্সারে তাই হইতে আমাদের ভয় থাকে। এবং লিউকেমিয়ার ট্রিটমেন্ট তো সাথে দেওয়া যায় না, কিছু টেস্ট করতে হয়, লিভার ফাংশন, কিডনি ফাংশন করতে হয় আর কি, না কিন্তু ট্রিটমেন্ট শুরু করা যায় না। কিন্তু ইতিমধ্যে মেয়েটার অবস্থা কিন্তু খারাপ হতে থাকে। তো খারাপ হতে তো তার তো আমরা তো স্পেসিফিক ট্রিটমেন্ট দিতেই পারি নাই। তার অবস্থা এত খারাপ যে আলটিমেটলি তার কিন্তু আর বাঁচানো সম্ভব হয় নাই। ওরা যে অভিযোগটা করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন, অযথা একটা লঙ্কা কাণ্ড করে এটা খারাপ অবস্থা, একটা খারাপ নজির তারা তৈরি করলো আর কি, যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ, আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো আওয়ামী লীগের সংসদ নির্বাচনের প্রস্তুতি, তৃণমূল কর্মীদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি, দলকে বিপর্যস্ত করতেই সরকারের গভীর ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভের ঘোষণা। জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। 4-5 জন জঙ্গি আছে বলে ধারণা, বাড়ির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি।
এবং প্রথম বিদেশ সফরে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন আরব ইসলামিক আমেরিকান সামিটে। $110 বিলিয়ন অস্ত্র চুক্তি সই। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।